শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্ব শর্মা, জিতেন্দ্র তিওয়ারি এবং অজিত পাওয়ার যখন বিরোধী দলে যুক্ত ছিল তখন তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্ক্যাম এবং দুর্নীতির মামলার অভিযোগ এনেছিল ইডি সিবিআই। মণিপুর এখনো চলছে, তবে মিডিয়া কেন এখনো চুপ? ফার্মার প্রোটেস্ট, ওয়েস্টার্ন প্রোটেস্ট, লাদাখে অনশন চলছে, তবে মিডিয়া কেন এখনো চুপ? নতুন আইন অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে হোম মিনিস্টারকে আনা হয়, অর্থাৎ সরকারে ঠিক করবে নির্বাচন কমিশনার কে হবে। নরেন্দ্র মোদী মুসলিমদের বিরুদ্ধে জঘন্য মন্তব্য করলেও এই ক্ষেত্রে নির্বাচন কমিশনার কোনো পদক্ষেপ নেয়নি। ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे। জয় হিন্দ বাইসাইকেল। ডিক্টেটরশিপ বা একনায়কতন্ত্র এই ওয়ার্ডটি 2024 লোকসভা নির্বাচনে বারংবার শুনে থাকবেন, সেটি বিরোধী দলনেতাগুলির কাছ থেকে হোক কিংবা কিছু ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এর কাছ থেকে। এদের মধ্যে ভারতে আজ আর গণতন্ত্র বেঁচে নেই। ভারতবর্ষ ধীরে ধীরে ডিক্টেটরশিপ বা একনায়কতন্ত্র এর দিকে এগিয়ে চলছে। ইভেন বিদেশে মিডিয়াগুলিও এই খবর খুবই জোরে সোরে প্রচার চালাচ্ছে। ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। সাম্প্রতিককালে লিবারেল ডেমোক্রেসি ইন্ডেক্স এর একটি রিপোর্ট থেকে জানা যায় 179টি দেশের মধ্যে 104 র্যাঙ্কে রয়েছে ভারতবর্ষ। তবে কি সত্যিই ভারতবর্ষে গণতন্ত্র আজ খুবই বিপদের মধ্যে রয়েছে? আসুন জানার চেষ্টা করি আজকের এই ভিডিওর মাধ্যমে। Dictatorship চলছে। Modi is a dictator, a man worse than Hitler, Kumar Swamy told the supporters today. ये आखिरी चुनाव है। मोदी अगर फिर से आए तो नए चुनाव होंगे, नहीं करने देगा और डिक्टेटरशिप। ভারতে গণতন্ত্র বিপদে আছে কিনা বোঝার আগে আমাদের বুঝতে হবে ডেমোক্রেসি এবং ডিক্টেটরশিপ কি। তবে আপনাদের কাছে একটি অনুরোধ রইবে, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন এবং ভবিষ্যতে এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আমরা ফিরে আসি মূল টপিকে। বেসিক্যালি ডেমোক্রেসি বা গণতন্ত্র বলতে বোঝায় এমন এক রাজনৈতিক ব্যবস্থা যেখানে নির্দিষ্ট সময় অন্তর অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয় এবং নির্বাচনে জয়ী রাজনৈতিক দলই সরকার গঠন করে, অর্থাৎ সরকার জনগণের দ্বারাই নির্বাচিত হয়। দেশের নাগরিকরা বাক এবং মতামত প্রকাশের স্বাধীনতা পায় সরকারের পক্ষে এবং বিপক্ষে রায় দেওয়ার জন্য। এছাড়াও শিক্ষা, সভা, সমাবেশ, আন্দোলন করার স্বাধীনতা, এছাড়াও নিজের পেশা বেছে নেওয়া এবং ধর্মীয় স্বাধীনতার মতো কিছু বেসিক মৌলিক অধিকার ভোগ করে গণতন্ত্রে বসবাসকৃত নাগরিকরা নির্বাচনে যে দল দ্বিতীয় স্থান দখল করে সেই দলকে প্রধান বিরোধী দল হিসেবে গণ্য করা হয়। মিডিয়া এবং প্রধান বিরোধী দল সরকারের ভালো মন্দ গুণ সেগুলোকে জনগণের সামনে তুলে ধরে। বর্তমান বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক দেশেই এই মৌলিক অধিকার ও এই ব্যবস্থাগুলি লক্ষ্য করা যায় এবং বর্তমান বিশ্বে অর্ধেকেরও বেশি দেশ গণতান্ত্রিক। একজন ব্যক্তি দেশের একমাত্র কর্তৃত্ব এবং ক্ষমতা ভোগ করে। একটি নির্দিষ্ট সময় অন্তর ইলেকশন হয় না কিংবা ইলেকশন হলেও প্রধান বিরোধী দলকে ভোট দেওয়ার অবকাশ থাকে। ফ্রিডম অফ স্পিচ থাকে না। সরকারি বিরোধী কোনো কার্যকলাপ করলে আপনাকে হত্যা করা হবে অথবা পুলিশে অত্যাচার সহ্য করতে হবে। মিডিয়া হচ্ছে ডিক্টেটরশিপ ব্যবস্থার প্রধান মুখপত্র। সরকার যে কোনো কার্যকলাপই করুক না কেন, মিডিয়া কেবলমাত্র সরকারের প্রশংসায় করবে। অর্থাৎ বলা যায় ডিক্টেটরশিপ ব্যবস্থায় সংবাদপত্রের কোনো স্বাধীনতা নেই। এখন প্রশ্ন হলো, ভারতবর্ষ কি তবে সত্যিই ডিক্টেটরশিপ ব্যবস্থার দিকে এগোচ্ছে? গত কয়েক বছর ধরে সরকারের কার্যকলাপ যদি ভালো করে পর্যবেক্ষণ করা যায় তাহলে পরে লক্ষ্য করা যাবে যে এমএলএ হর্স ট্রেডিং এর মাধ্যমে সরকার ফেলে দেওয়া অথবা ইডি, সিবিআই এবং আইটি এর মতো এজেন্সিগুলিকে নিজের সুবিধায় বারংবার ব্যবহার করাই হোক। শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্ব শর্মা, জিতেন্দ্র তিওয়ারি এবং অজিত পাওয়ার যখন বিরোধী দলে যুক্ত ছিল তখন তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্ক্যাম এবং দুর্নীতির মামলার অভিযোগ এনেছিল ইডি, সিবিআই এবং পরবর্তীকালে এই ইডি, সিবিআই তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন শুরু করে। কিন্তু যে তারা বিজেপিতে যুক্ত হয়ে অমনি ইডি, সিবিআই তাদের বিরুদ্ধে সমস্ত ইনভেস্টিগেশন বন্ধ করে দেয় অথবা তাদেরকে ক্লিন চিট দিয়ে দেয়। গত 10 বছর ধরে এই এজেন্সিগুলি যে নেতাদের উপরে দুর্নীতির অভিযোগ এনেছিল তার মধ্যে প্রায় 95% হচ্ছে এই বিরোধী দলের নেতা। 2014 সালের পর মোট 25টি এরকম নেতা রয়েছে যারা বিজেপিতে যুক্ত হওয়ার পর তাদেরকে ক্লিন চিট দিয়ে দেওয়া হয়। মিডিয়া হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তবে আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় সংবাদ মাধ্যম তার এই সম্মান হারিয়ে ফেলেছে।
ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2023-এর একটি রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষ 181টি দেশের মধ্যে 161তম দেশে রূপান্তরিত হয়েছে, যা আফগানিস্তান এবং পাকিস্তান এর থেকেও নিচে। মিডিয়া তার বেশিরভাগ সময়ই সরকারের প্রশংসা করতেই ব্যতিব্যস্ত, কখনো হিন্দু মুসলিম, কখনো মন্দির মসজিদ নিয়ে মাতামাতি। মণিপুর এখনও চলছে, তবে মিডিয়া কেন এখনও চুপ? ফার্মার প্রোটেস্ট, রেস্টুরেন্ট প্রোটেস্ট, লাদাখে অনশন চলছে, তবে মিডিয়া কেন এখনও চুপ? গত 10 বছর ধরে প্রধানমন্ত্রী একটিও প্রেস কনফারেন্স করেনি। যদি মিডিয়া চাইতো তাহলে পরে বিভিন্নভাবে প্রেসার তৈরি করে প্রধানমন্ত্রীকে প্রেস কনফারেন্স করতে বাধ্য করতে পারত। রিসেন্টলি ইলেকট্রাল বন্ড এর মতো এত বড় দুর্নীতির সামনে আসতো, তবে মিডিয়া এখনও চুপ। দেশের অন্যতম বিরোধী দলের নেতা দিল্লির সিএম অরবিন্দ কেজরিওয়ালকে ভোটের আগেই গ্রেপ্তার করা হয়েছে। ইতিহাসে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রীকে ভোটের আগে গ্রেপ্তার করা হলো। ইলেকশন কমিশন গঠন করা হয়েছিল দেশের সুষ্ঠু এবং অবাধ নির্বাচন এর জন্য। 2023 নিউ ইলেকশন কমিশনার ল আনার আগে সুপ্রিম কোর্ট সাজেস্ট করেছিল দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মিলে এই নির্বাচন কমিশনারকে নিয়োগ করবে। কিন্তু নতুন আইন অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে হোম মিনিস্টারকে আনা হয়। অর্থাৎ সরকার ঠিক করবে এই নির্বাচন কমিশনার কে হবে। ইলেকশনে প্রচারের সময় কোনো রাজনৈতিক দলই জাতি, ধর্ম, সম্প্রদায়কে টার্গেট করে কোনোরূপ খারাপ মন্তব্য করতে পারবে না, যেটি মডেল কোড অফ কন্ডাক্টের সম্পূর্ণ বিরোধী। কিন্তু কয়েকদিন আগে নরেন্দ্র মোদী মুসলিমদের বিরুদ্ধে জঘন্য মন্তব্য করলেও এই ক্ষেত্রে নির্বাচন কমিশনার কোনোরূপ পদক্ষেপ নেয়নি। कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे। घुसपैठियों को बांटेंगे। क्या आपकी मेहनत की कमाई का पैसा घुसपैठियों को दिए? এই পয়েন্টে এসে আপনার মনে হতে পারে যে দেশ সত্যিই কি ডিক্টেটরশিপ এর দিকে এগোচ্ছে। তবে কি এটাই সত্যি? সাল 2013 দ্য ইকোনমিক্স টাইমের আর্টিকেলে উল্লেখ করা হয়, ডিএমকে ইউপিএ জোটের উপর থেকে তার সমর্থন তুলে নিলে তার 2 দিন পর এমকে স্ট্যালিন এর উপর সিবিআই রেড করে, এবং এই ক্ষেত্রে বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে আরোপ আনে যে কংগ্রেস সরকার সিবিআইকে তার নিজের স্বার্থের জন্য ব্যবহার করছে। 2010 অমিত শাহকে সিবিআই অ্যারেস্ট করে শিহাবুদ্দিন শেখ এর ফেক এনকাউন্টার কেসে। অনুরূপভাবে 2012 সালে রাজস্থানের প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র রাথোরকেও অনুরূপভাবে গ্রেফতার করা হয়। বিভিন্ন বিরোধী দলের নেতাকে 2004 থেকে 2014 সালের মধ্যে ইউপিএ গভর্নমেন্ট বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে তাদেরকে ঠিক সেমভাবে গ্রেফতার করা। যে সমস্ত নেতাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে প্রায় 60% হচ্ছে বিরোধী দলের নেতা। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি আর্টিকেলে এই সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হয়েছে, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এবার এটাকে কি বলবেন? ইউপিএ গভর্নমেন্ট কি নিজের সুবিধার জন্য ইডি সিবিআইকে ব্যবহার করছে না? আসলে যে পার্টি ক্ষমতায় আসুক না কেন, বিরোধীতে দমিয়ে রাখার জন্য ইডি, সিবিআই এবং আইটির মতো সেন্ট্রাল এজেন্সিগুলিকে ব্যবহার করবে। তবে হ্যাঁ, এটি মানতে বাধ্য যে বিজেপি অন্যদের তুলনায় একটু বেশিই করছে। দিল্লি এক্সাইজ স্ক্যাম এবং মানি লন্ডারিং কেসের জন্য কেজরিওয়ালকে হঠাৎ করে ভোটের আগে গ্রেফতার করা হয়নি। ইডি 8 বার কেজরিওয়ালকে তলব করেছিল, কিন্তু কেজরিওয়াল একবারও ইডি তাকে সাড়া দেয়নি। ইলেকট্রাল বন্ড কেসে সুপ্রিম কোর্টের মনে হয়েছিল যে বিশেষ কিছু অগণতান্ত্রিক হচ্ছে, এই কারণেই এসবিআইকে তথ্য প্রকাশের আদেশ দেয়, এবং এখান থেকে প্রমাণিত হয়েছে বিজেপি সরকার বেশ কিছু জায়গায় স্ক্যাম নিয়ে বন্ড করেছে। তবে বিরোধীরাও সাধু নয়। ফিউচার গেমিং কোম্পানি তার 1/3 বন্ড টিএমসি সরকারকে দেয়। 2021 সাল থেকে এ পর্যন্ত প্রায় 543 কোটি টাকার বন্ড টিএমসিকে দেওয়া হয়েছে। এবার আপনারাই বলুন, তবে এটা কি স্ক্যাম নয়? আসলে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থায় দল পরিবর্তনের ঘটনাটি নতুন নয়, এবং পশ্চিমবঙ্গ এর ব্যতিক্রম নয়, যেখানে বিজেপি থেকে প্রচুর সংখ্যক নেতা মন্ত্রী যারা তৃণমূলে যোগদান করছে, এবং সর্বভারতীয় ক্ষেত্রেও কংগ্রেসে প্রচুর সংখ্যক নেতা মন্ত্রী যোগদান করছে। বর্তমানে আমরা চাইলে যে কোনো পার্টিকে ভোট দিতে পারি, নিজের মতামতকে প্রকাশ করতে পারি, এবং নিজের যে কোনো ধর্মকে অনুসরণ করতে পারি এবং তার প্রচার করতে পারি। অর্থাৎ দেশে যে ডিক্টেটরশিপ ব্যবস্থা চলে এসেছে এ কথা বলা অবান্তর হবে। তবে হ্যাঁ, দেশে পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে, সেটি আপনারাও জানেন। বিজেপি সরকার ধর্মের অজুহাত দিয়ে ভোটের মেরুকরণ করার চেষ্টা করছে, এবং যার ফলে আনএমপ্লয়মেন্ট, মুদ্রাস্ফীতি এবং কৃষকদের দুরবস্থার পরিমাণ দীর্ঘদিন বৃদ্ধি পেয়ে চলেছে।
সরকারের উচিত হবে বিশেষ করে এই দিকে নজর দেওয়া। এবার আপনার কি মনে হয়, দেশকে তবে সত্যিই ডিক্টেটরশিপ এর দিকে এগোচ্ছে? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এপিসোডটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন এবং আপনারা চাইলে আমাদেরকে সাপোর্ট করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে। জয় হিন্দ, ভালো থাকবেন।